এই মনেস্ট্রিটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 128 মিটার উচ্চতায় অবস্থিত। এই যে জাহাজটা আছে, এই জাহাজটার নাম হচ্ছে এমভি মা। এটা একটা বাংলাদেশি জাহাজ। এই বিচটা পপুলার হওয়ার পেছনে যে কারণটা আছে, এখানে একটা দারুণ ন্যাচারাল আর্চ আছে। উঠে গেছি ওপরে সিঁড়ি দিয়ে, 530টা মতো সিঁড়ি ক্রস করে এলাম। 1971-এর ভারত পাকিস্তানের যুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল, আমরা যেদিকটা ছিলাম, যেদিকটা জিপলাইনগুলো আছে তার উল্টো দিকেই, অপোজিট দিকেই চলে এলাম। ওই পাশে আছে পাহাড় আর এদিকে হচ্ছে সমুদ্র। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন এই ভাইজ্যাক। বিশাখাপত্তনম, যা সাধারণত ভাইজ্যাক নামে পরিচিত, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি সুন্দর উপকূলীয় শহর। একদিকে পূর্বঘাট পর্বতমালা এবং অন্যদিকে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত শহরটি প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক নগর আকর্ষণের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে। আর এই সবকিছুর জন্যই সারা বছরই পর্যটকদের সমাগম স্থানটিতে হয়েই থাকে। আমার ভাইজ্যাক সিরিজের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছালাম এবং কোথায় থাকলাম। আপনারা যারা এখনো পর্যন্ত পর্বটি দেখেননি তারা দেখে নিতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর এই পর্বে থাকছে ভাইজ্যাকের কিছু সাইট সিন ঘুরে দেখা এবং তারই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা রে, কোথায় এসে গেছি দেখুন আপনারা, একে বলে ভাইজ্যাক। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে এপ্রিল মাসের 16 তারিখ আর সকালবেলা এখন 9টা 30, আর আমি এই সময় আছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে। আজকে এই পর্বে আমি আপনাদের ভাইজ্যাকের সাইট সিন করিয়ে দেখাবো। একদিনে হয়তো সব পুরো ভাইজ্যাকের সাইট সিন করা সম্ভব হবে না, সেই জন্য আমি আরও একটা দিন দেখেছিলাম। গতকাল ছিল পয়লা বৈশাখ, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কিভাবে বিশাখাপত্তনমে এসেছিলাম তার ফুল পর্ব আমি আমার চ্যানেলে আগের পর্বে আপলোড করে দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। আর এই পর্বে থাকছে বিশাখাপত্তনমের সাইট সিন। এই হলো হোটেল, এই সামনে এই লক্ষ্মী গেস্ট হাউস। এখান থেকে জাস্ট এই রকম করে বেরোবেন, বেরিয়ে দেখতে পাবেন এই হলো মেন রোড। বিশাখাপত্তনমে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এখানে ঘোরার দুই তিনভাবে আপনারা ঘুরতে পারেন। একটা হচ্ছে অটোতে করে আপনারা সাইট সিন করতে পারেন, আরেকটা হচ্ছে 4 হুইলার মানে কোনো গাড়ি টাড়ি করেও আপনারা সাইট সিন করতে পারেন। আরেকটা অপশান আছে যেটা হচ্ছে এখানে ওলা উবের বাইক চলে, আপনারা বাইকে করেও সাইট সিন করতে পারেন। সামনে এইরকম রাস্তা থেকে বেরিয়ে এইরকম স্ট্রিট ফুডের দোকান প্রচুর পাবেন। এখান থেকে ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন। আমিও যাব, গিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করব। আপনারা এখানে আসলে সাউথ ইন্ডিয়ান খাবারই কিন্তু পাবেন, বিশেষ করে ইডলি, ধোসা, বোন্ডা। মানে আমি দর করলাম, এখানে খেতে হলে আপনাকে ইডলি, ধোসা আর বোন্ডা আছে। দাম কিন্তু মোটামুটি রিজনেবল, 4 পিস করে দেবে, বলছে 30 টাকা করে নেবে। সময় এখন 9টা বেজে 53 মিনিট। আমি খাওয়া দাওয়া করে নিলাম, 30 টাকা নিল, খেয়ে নিলাম ইডলি আর বড়া, দুটো মিলিয়ে একসঙ্গে। আর এইখান থেকেই সামনেই আমার হোটেল আছে, আর হোটেলের উল্টো দিকেই এই একটা অটো আমি ভাড়া করে নিলাম। অটোতে কি ভাড়া নিয়েছে না নিয়েছে আপনাদের আমি জানাচ্ছি। আমি অটোতে বসে গেছি। অটো চালক প্রথম যে সাইট সিনে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা হলো থোতলাকোন্ডা। এখান থেকে থোতলাকোন্ডার দূরত্ব প্রায় মোটামুটি 25 কিলোমিটার ধরে নিন। টাইম এখন 10টা বেজে 55 মিনিট। চলে এলাম আমার আজকের সাইট সিনের প্রথম গন্তব্য থোতলাকোন্ডা বৌদ্ধ মনেস্ট্রির সামনে। এইখান থেকে একটুখানি হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার মতো আছে বলছে। হেঁটে উপর দিকে উঠতে হবে, কারণ এখানে আমি যে অটো করে এসেছি সেই অটো উপরে অ্যালাউ নেই। আপনি যদি বাইক বা 4 হুইলার নিয়ে আসেন তাহলে ওপর পর্যন্ত নিয়ে যেতে দেবে। আর এখানে এন্ট্রি ফ্রি, ঢুকতেই আপনাকে পার পার্সন 5 টাকা করে, দুজনের জন্য আমি 10 টাকা দিয়ে দুটো টিকিট করে নিলাম। এবার উপর দিকে যাব। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এইটা দিয়ে আসলাম। এসে এইবার এখান থেকে আমাকে সোজা এগোতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার বলছে। আপনারা যখন হেঁটে হেঁটে আসবেন তখন দেখবেন এই ভেতরটা দারুণভাবে
একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওপাশে বাগান টাগান আছে, ফুল টুল পুরো একদম ফুটে আছে, আর তার মাঝখান দিয়ে এইরকম একটা সুন্দর রাস্তা। এই মনেস্ট্রিটা থোতলাকোন্ডা পাহাড়ের ওপরে অবস্থিত, আর 2000 বছরের পুরনো এই মনেস্ট্রি। মোটামুটি চলে এসেছি মনেস্ট্রির সামনেই আছে মনেস্ট্রি ওইদিকে। এবার আমরা ঢুকবো এই মনেস্ট্রির ভেতরে এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হলো মনেস্ট্রি, আর মনেস্ট্রির গেটের পাশেই আছে এইরকম একটা ম্যাপ করা আছে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন মনেস্ট্রি কোথায় কি ছিল। আমি এটার একটা ফটো তুলে আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই মনেস্ট্রিটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 128 মিটার উচ্চতায় অবস্থিত। সামনে হচ্ছে এই হলো গেট থেকে এবার আমরা এই রাস্তাটা ধরে যাব সামনে মনেস্ট্রির দিকে। এই হলো সামনে সব বৌদ্ধ স্তূপা, এটা হচ্ছে সবথেকে বড়। এই যে বৌদ্ধ স্তূপাটাকে দেখছেন, এই বৌদ্ধ স্তূপাটা 1970-এর দশকে এখানকার যে নৌবাহিনী এই এলাকা জরিপের সময় এইটা চোখে আসে। আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ভিডিও করছিলাম, তো ওখানে একজন ছিল, সে বলছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, তো আপনি কি ভিডিও করেছেন দেখান, ডিলিট করুন। তো এখানে অ্যালাউ নেই, নইলে পুলিশ কমপ্লেন হয়ে যাবে। তো আমি ডিলিট করতে বাধ্য হলাম। তো আপনাদের আমি একটা দুটো ফটো আমি নিয়ে এসেছি, ফটো আমি ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। ভেতরে পুরোটা গিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না, আপনারা যারা আসবেন অবশ্যই জায়গাটাকে একবার ঘুরে দেখতে পারেন। 1980-র দশকে এই জায়গাটাকে অন্ধ্রপ্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ নিজের আন্ডারে নেয় এবং খনন কার্য করেন। খনন কার্য করার পরে এখান থেকে অনেক কিছু জিনিস আবিষ্কার হয়। তার মধ্যে একটা হলো একটা বিশাল বড় প্রাসাদ আবিষ্কার করেন, কিছু মুদ্রা আবিষ্কার করেন। সেখান থেকে জানা যায় যে এই কমপ্লেক্সটা অনেক কাল আগে, প্রায় 2000 বছর আগে হিনজান বৌদ্ধদের, মানে তারা এসে এখানে, মানে হিনজান বৌদ্ধ যারা ছিল, যেসব সন্ন্যাসীরা ছিল, তারা এখানে আসতো, পড়াশোনা করতো এবং এখানে থাকতো। আর এই সব কিছু থেকে জানা যায় যে স্থানটি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 3য় শতকের মধ্যে সমৃদ্ধ লাভ করেছিল। আমি ভেবেছিলাম আপনাদের এই জায়গাটার ইতিহাস একটু ভেতরে গিয়ে দেখিয়ে বলবো, কিন্তু উপায় নেই, ভেতরে অ্যালাউ নেই ভিডিওগ্রাফি, যেই কারণের জন্য আমি এখন নিচের দিকে নামছি আর একটুখানি যা ইতিহাস জানি সেই ইতিহাস একটু আধটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই থোতলাকোন্ডা কিন্তু একসময় প্রাচীন কলিঙ্গের প্রভাবের মধ্যে ছিল, যার ফলে কি হয় যে শ্রীলঙ্কা আর দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় যে বৌদ্ধ যে প্রচারটা আছে, সেই প্রচারের উৎস কিন্তু এই জায়গাটাই ছিল। চীন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা আরও বিভিন্ন দেশ থেকে যত বৌদ্ধ ভিক্ষুকরা সেই সময় শিক্ষা নিতে এখানে আসতো, তারা শিক্ষা শেষ করার আগে মাসের পর মাস কিন্তু এই যে জায়গাটা দেখালাম সেই জায়গাটাই থাকতো। এখানে একটা সুন্দর বৌদ্ধর মূর্তি আছে আর এরকম সুন্দর বাগান টাইপের করা আছে। আপনারা এখানে একটু ভিডিওগ্রাফি করে নিতে পারেন বা ফটোগ্রাফি করে নিতে পারেন। চলে এলাম নিচে, এবার সামনে অটো দাঁড়ানো আছে, অটো দাঁড়িয়ে, এটা হচ্ছে থোতলাকোন্ডা পাহাড় ছিল, এবার আমরা যাব থোতলাকোন্ডা বিচের দিকে। টাইম এখন 11:54। চলে এলাম থোতলাকোন্ডা মনেস্ট্রি দেখে থোতলাকোন্ডা বিচের সামনে। দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে এই বিচ। ওই সাইডে পাহাড় দেখতে পাচ্ছি আর এ পাশে সবুজ সমুদ্র দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। এই হলো সামনে থোতলাকোন্ডা সমুদ্র আর এই হলো থোতলাকোন্ডা পাহাড়। এই বিচটা পপুলার হওয়ার পেছনে যে কারণটা আছে, এখানে একটা দারুণ ন্যাচারাল আর্চ আছে, অসাধারণ সুন্দর একটা ন্যাচারাল আর্চ আছে, যেইটা দেখতে লোকে এই জায়গাটায় আসে। চলুন গিয়ে দেখাচ্ছি ওই ন্যাচারাল আর্চ, প্রত্যেকে ওই জায়গায় ফটোও তোলে। এই হলো ন্যাচারাল আর্চ। আরেকটু যদি আমরা বেলা করে আসতাম, এই জলটা আরেকটু পেছন দিকে যেত, তো আমরা এটা নিচ থেকে আমরা গলে আসতে পারতাম।
এখন যেহেতু জল একেবারে উপর দিকে উঠে আসছে, সেই কারণের জন্য আমরা বলতে পারবো না ভেতর দিকে। ওরে ঢেউটা একবার দেখুন, ঢেউটা দেখুন, দেখুন ঢেউটা আসছে দেখুন একবার। আহা রে, হয়ে গেল মোটামুটি থোতলাগন্ডা বিচ ঘোরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বিচ আছে অনেক কটা, কিন্তু সব কটা বিচে আপনি নেবে স্নান করতে পারবেন না। একটা বিচ আছে এখানে স্নান করার উপযোগী, যাব অবশ্যই সেই বিচে। আর আরও একটা বিচ আছে যেখানে অফিসিয়ালি স্নান করার জন্য কেউ বলে না, কিন্তু লোকজন ওখানে নেবে স্নান করে, সেটাতেও যাব। খুব পপুলার দুটো বিচ। টাইম এখন 12:28। পৌঁছে গেলাম ভাইজ্যাকের সব থেকে পপুলার বিচ ঋষিকোন্ডা বিচের সামনে। এখানে যে কটা বিচ আছে সেই কটা বিচে আপনারা স্নান করতে পারবেন না, একমাত্র এই বিচটাতেই আপনারা খুব ভালোভাবে স্নান করতে পারবেন। অসাধারণ সুন্দর বিচ আপনাদের আমি দেখাচ্ছি। আর যে রাস্তাটা দিয়ে আমি এলাম ওই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ। থোতলাকোন্ডা বিচ থেকে ঋষিকোন্ডা বিচ আসতে মোটামুটি ধরে নিন 15 মিনিট মতো সময় লাগলো। অসাধারণ বিচ, গোয়ার ফিল দেবে আপনাকে। সামনে এইটা দিয়ে আমি নামলাম, নামার পরে পুরীতে ঠিক যেই রকম বালি থাকে সেই রকম বালি, আর তার উল্টো দিকেই এই রকম আপনাদের ভিউ দেখতে পাবেন আপনারা। ওই পাশে আছে পাহাড় আর এদিকে হচ্ছে সমুদ্র। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন এই ভাইজ্যাক। অসাধারণ সুন্দর। আপনারা যদি কিছু খেতে চান তাহলে এই পাশ দিয়ে খেতে পারেন, আর যদি বিশ্রাম করতেও চান তাহলেও এখানে বসার খুব ভালো জায়গা আছে। আর যদি আপনাদের পার্কিং টার্কিং করতে হয় তাহলেও এখানে কার পার্কিংয়ের জায়গা আছে পয়সা দিয়ে। আপনারা যদি এখানে স্নান টান করেন তাহলে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে পুরী বা দীঘার মতো ওই রকমভাবে ফ্রিভাবে স্নান করতে পারবেন না। এখানে দেখুন একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এই দড়ির ভেতরেই আপনাকে স্নান করতে হবে। প্রত্যেকে স্নান করছে এই দড়ির ভেতরে। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলোও আছে। ওদিকে স্পিড বোট আছে, ওই দূরে স্পিড বোট চালানো হচ্ছে দেখতে পাচ্ছি। সামনে ওই দিকে স্পিড বোটগুলো আছে। আর এই হলো সমুদ্র। দীঘা পুরী এবার ছেড়ে চলে আসুন এই রকম একটা সমুদ্র সৈকতে, যেখানে ওই পাশে দেখতে পাবেন পাহাড় আর এদিকে দেখতে পাবেন জল। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন এই জায়গা। সামনে ওই দিকটা হচ্ছে স্নানের জায়গা, ওখানে সবাই মিলে একসঙ্গে স্নান টান করছে। আর এদিকটা স্নানের জায়গা নয়, এখানে আপনারা আসলে ফটো শ্যুট করতে পারেন। সব জায়গায় কিন্তু ভাইজ্যাকের নামাটা ঠিক নয়। পুরীর সমুদ্রের সামনে দাঁড়ালে জল পুরো একদম নীল টলমলে লাগে। এখানে কিন্তু প্রত্যেকটা বিচের মধ্যে জলটা পুরো একদম সবুজ ধরনের লাগছে। এই কারণের জন্য আরও বেশি ভালো লাগছে, যেন মনে হচ্ছে যেন বাইরের কোনো দেশে চলে এসেছি। আপনারা যদি এখানে এসে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করতে চান তাহলে তার অফিস আছে হচ্ছে এই সামনে আছে। এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে। আর যদি আপনারা এখানে এসে সমুদ্রে স্নানও করতে চান তাহলেও করতে পারেন। চেঞ্জিং রুম হচ্ছে এখানেই আছে, এই পেছন দিকটা আছে হচ্ছে চেঞ্জিং রুম, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি করতে গেলে আপনাদের টিকিট
এর যে মূল্য আছে সেটা হলো 400 টাকা করে। এক পাক ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে আবার এসে ছেড়ে দেবে, 5 মিনিট মতো ঘোরাবে আপনাকে। এই হলো সমুদ্র। সমুদ্র থেকে একটু উঠে আসবেন, এই জায়গায় আপনারা ডাবের জলও খেয়ে নিতে পারেন। তো একটা ডাব নিয়ে নিয়েছিলাম, ডাবের দাম এখানে 50 টাকা করে নিল। সাজযুক্ত ডাব প্রথমে বললো 40 টাকা, তারপরে ডাব খাওয়ার পরে বলছে আরও 10 টাকা করে বেশি দিতে হবে, তো 50 টাকা করে নিল। আপনারা এখানে যদি লাঞ্চ করতে চান তাহলেও করতে পারেন, এই সাইড দিয়ে প্রচুর দোকান আছে দেখছি, এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। সময় হয়েছে 2:01, পৌঁছে গেলাম টেনেটি পার্কের সামনে। ভেবেছিলাম যে কৈলাসগিরিটা আগে দেখাবে, কিন্তু কৈলাসগিরিটা আর একটু সামনের দিকে আছে, তো টেনেটি পার্ক আগে পড়বে। তো টেনেটি পার্কের সামনে চলে এলাম। চলুন ভেতরে ঢুকে আপনাদের দেখাই টেনেটি পার্ক। ঢুকে গেলাম পার্কের ভেতর দিকে। এখানে সামনেই একটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটা কার আমি আপনাদের বলছি। আর এখান থেকে বিচও আছে সামনে, আমি আপনাদের দেখাবো, সামনের দিকে গিয়ে দেখাচ্ছি। এই হলো পার্ক, যেরকম নর্মাল পার্ক হয় সেই রকম পার্ক, কিন্তু এই পার্কের একটা বিশেষত্ব আছে, আমি আপনাদের বলবো কি সেই বিশেষত্ব। পার্কটার নাম টেনেটি পার্ক বা ভুদা টেনেটি নামেও অনেকে জানে। স্বাধীনতা সংগ্রামী বা সমাজ সংস্কারক মিস্টার টেনেটি বিশ্বনাথ ধামের নাম অনুসারে এই পার্কটার নাম হয়েছে টেনেটি পার্ক। সামনে ঢোকার সময় যে স্ট্যাচুটা আপনাদেরকে দেখালাম, ওই স্ট্যাচুটাই হলো মিস্টার টেনেটি বিশ্বনাথ ধামের স্ট্যাচু। এই নেমে গেলাম, নেবে এই যে সামনে সবাই যাচ্ছে, এই সামনেই হচ্ছে বিচ আছে একটা, এখান থেকে নিচের দিকে নামতে হবে। পার্কটা কিন্তু আমাদের কলকাতার মতোই, যেসব কাপল পার্কগুলো আছে ওই রকম টাইপের। এই পার্কের সামনের দিকে আমি যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটাকে আপনাদের আমি গিয়ে দেখাবো। সমুদ্রটাকে অসাধারণ দেখা যাচ্ছে। এই হলো ভিউ পয়েন্ট। হা 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 রে, অসাধারণ অসাধারণ। ভাইজ্যাক শহরটা অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের একদম ধার দিয়ে, তো আপনারা যেখানেই যাবেন এইরকম সমুদ্র দেখতে পেয়ে যাবেন। আর এই টেনেটি পার্কের এখানে নিচে যে বিচটা আছে, বিচের উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন ওই সাইডে একটা জাহাজ আছে। ওই জাহাজটার কিছু গল্প আছে, আমি যাচ্ছি গিয়ে নিচে যাচ্ছি, নিচে আপনাদের ওই জাহাজটার গল্প শোনাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতে হবে। এখানে বিচ আছে আর পাশে একটা জাহাজ আছে। ও যা হাওয়া দিচ্ছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। যে কটা বিচে যাচ্ছি দারুণ পরিমাণে হাওয়া দিচ্ছে। এই হলো সামনে বিচ, আর এই হলো একটা জাহাজ। সামনে দিয়ে দেখাই,
এই যে জাহাজটা আছে এই জাহাজটার নাম হচ্ছে এমভি মা। এটা একটা বাংলাদেশি জাহাজ। 2020 সালের অক্টোবর মাসের ঝড়ে, ঘূর্ণিঝড়ে জাহাজটা এই দিকে চলে এসেছিল, এসে এইখানেই আটকে গেছিল। এখানকার সরকার অনেক কষ্ট করে এই জাহাজটাকে আর এখান থেকে বার করে নিয়ে যেতে পারেনি। তারপর থেকে এই জাহাজটা এই অবস্থাতেই পড়ে আছে। আর সেই কারণের জন্য একটা 2020 সালের পর থেকে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা হয়ে গেছে। এখানে ট্রিনিটি পার্ক যারা আসে, তারা দেখতে আসে, তারা এই এমভি মাকেও দেখে যায়। পরবর্তীকালে 2021 সালের ডিসেম্বর মাসে তৎকালীন সরকার একটা সিদ্ধান্ত নেয় যে এই 80 মিটার দৈর্ঘ্যের এই জাহাজটিকে একটা রেস্তোরাঁয় রূপ দেবে, মানে রেস্তোরাঁ বানাবে, যাতে লোকজন এখানে আসে। তো সেই কারণের জন্য আমি দেখছি কাজ ফাজ এখানে চালু হয়ে গেছে, এখানে লোকজন সবাই বসে কাজ ফাজ করছে, মানে রেস্তোরাঁ বানানোর কাজটা শুরু হয়ে গেছে। আগে কিন্তু এইরকম ছিল না, এখন এটাকে পুরো রেডি করছে রেস্তোরাঁ বানানোর জন্য। হয়ে গেল বাংলাদেশি জাহাজ এমভি মা দর্শন করা, আর আপনাদেরও করিয়ে দিলাম বাংলাদেশি জাহাজ এমভি মাকে দর্শন। এবার ওপরে উঠে গিয়ে যাব কৈলাসগিরি পর্বত। সামনে দেখুন বাস আসছে, এই হলো বাস। এই বাসে করেও আপনারা এইসব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ। তার উপরে দেখুন এত সুন্দর একটা পাহাড়। টাইম এখন 2:36। পৌঁছে গেলাম কৈলাসগিরি পর্বতের সামনে। এইটা হচ্ছে কৈলাসগিরি পর্বত, ওপরে হচ্ছে রোপওয়ে। রোপওয়ে করেই আমরা যাব আর আপনাদেরও দেখাবো। আর তার এই যে এইটা হচ্ছে মেরিন ড্রাইভ, উল্টো দিকেই আছে হচ্ছে সমুদ্র। মানে আপনারা সাইট সিন করবেন আর এই রকমভাবে যখন যাবেন রাস্তা দিয়ে এক করে সাইট সিন করতে করতে সমুদ্রও আপনাদের সঙ্গেই যাবে। আর এইখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এই হলো এন্ট্রান্স। এখানে দেখুন টিকিট প্রাইস, রোপওয়ের টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 150 আর চাইল্ডের জন্য 80, 4 থেকে 7 বছরের জন্য। আর টিকিট কাউন্টার টাইমিং দেখে নিন, 11টা AM টু 12:40 PM, আর 2টো থেকে 6টা PM। 1টা থেকে 2টোর মধ্যে যারা আসবেন দুপুরবেলা, তখন কিন্তু এই রোপওয়ে বন্ধ থাকে, কারণ লাঞ্চের জন্য। 1টার পর থেকে আবার খুলে যায় 6:30 পর্যন্ত। আপনাদের আমি বোর্ডে দেখিয়ে দিলাম। চলুন এবার গিয়ে রোপওয়ের টিকিট কাটবো। আমার সঙ্গে প্রত্যেকবার এই রকম দুর্ঘটনা ঘটে যায়। রোপওয়ে উঠবো কি, রোপওয়ে ওখানে বোর্ডে লেখা আছে 16 থেকে 19 তারিখ পর্যন্ত মেনটেন্যান্স পারপাসের জন্য 4 দিন বন্ধ থাকবে। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, সিকিউরিটি বলল যে হ্যাঁ রোপওয়ে বন্ধ আছে তো কী আছে, আপনারা পায়ে উপর দিকে উঠতে পারবেন, পায়ে উপর দিকে উঠে আপনারা উপরে যা যা আছে দেখতে পারবেন। উপরে একটা টয় ট্রেনও আছে, রোপওয়ে চড়তে পারলাম না, দেখি টয় ট্রেনটা যদি চড়া যায়। আর এখানে এন্ট্রি ফ্রি কিন্তু পার পারসন 10 টাকা করে, আমি কেটে নিলাম 10 টাকা করে, দুজনের জন্য 20 টাকা দিয়ে 2টো টিকিট কেটে নিলাম। এবার সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠছি। এই যে রোপো করে যদি আমি যেতাম তাহলে এই জায়গার রোপওয়ে স্টেশনটা, এখান থেকে একেবারে চলে যেতাম ওপর দিকে। আর এখন আমাকে পা দিয়ে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হচ্ছে এইভাবে। উঠে গেছি ওপরে সিঁড়ি দিয়ে, 530টা মতো সিঁড়ি ক্রস করে এলাম। হালত পুরো একদম খাস্তা হয়ে গেছে। আর এই ওপর থেকে পুরো ভাইজ্যাক সিটিটাকে এই সাইডে পুরো একদম দেখা যাচ্ছে একদম। এইবার সিঁড়ি দিয়ে উঠেও রেহাই নেই, সিঁড়ি দিয়ে উঠে আবার রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে তারপরে মেন জায়গাটাকে আমরা পাবো। এদিক থেকে এলাম, এসে এবার এদিকে উঠতে হবে। এটা দিয়ে এবার সামনের দিকে উঠতে হবে। দেখুন বাসও যাচ্ছে। সময় এখন 3:12। অনেক কষ্ট করে পায়ে হেঁটে পৌঁছালাম কৈলাসগিরি পর্বতের সামনে। সামনে গেট আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, আপনারা এখানে বাসেও আসতে পারেন আর
বাই কারেও আসতে পারেন, স্কুটিতেও আসতে পারেন, সেই রাস্তা আছে। আর কার পার্কিং বা স্কুটি বা বাইক টাইক পার্কিংয়ের জন্য এই সব জায়গাগুলো আছে। আপনারা এই সব জায়গায় আসলে বাসও এখানেই পার্কিং হয়। এই হলো গেট, এর ভেতর দিয়ে এবার প্রবেশ করব। সামনে এইরকম সুন্দর একটা গার্ডেন করা আছে, বাচ্চারা এখানে সমস্ত ধরনের অ্যাক্টিভিটি করছে। আর নিচ থেকে যে আমরা 10 টাকা দিয়ে এলাম, ওই 10 টাকাই নিয়েছে ভেতরে ঢোকার জন্য, এখনও পর্যন্ত কিছু নেয়নি। ওপরে উঠলে এই জায়গাটায় আপনারা বিভিন্ন ধরনের দোকানপাট পেয়ে যাবেন খাওয়ার জন্য। এই যে লেখা ওয়েলকাম টু কৈলাসগিরি, এই কৈলাসগিরির ভেতরে প্রবেশ করে গেলাম। এই পার্কটি সম্পর্কে একটুখানি বলে দিই। পার্কটি অন্ধ্রপ্রদেশ মেট্রোপলিটন রিজিনাল ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা তৈরি করা হয়েছে। টোটাল 380 একর জায়গা আছে টোটাল পার্কটাতে। আর উচ্চতা হচ্ছে 173 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। পার্কটাতে প্রচুর অ্যাক্টিভিটি আছে, যেরকম বাচ্চাদের জন্য এইরকম গাড়িও পাওয়া যায়। আপনাদের সঙ্গে যারা বাচ্চারা আসবেন এই গাড়ি চড়ে নিতে পারেন। ওখানে আপনারা ফটো শ্যুট করতে পারেন। সামনে ঘোড়া আছে, ঘোড়াতেও আপনারা চড়তে পারেন। এই হলো পার্কের ওপর দিকটা, সামনে শিব পার্বতীর মূর্তি আছে। পার্কটির ওপরে উঠলে আপনারা প্রচুর বড় শিব পার্বতীর একটা মূর্তি দেখতে পাবেন, যেই কারণের জন্য এই পাহাড়টার নাম হয়েছে কৈলাসগিরি। 173 মিটার উচ্চতায় কৈলাসগিরি পাহাড়ের সবথেকে মেন অ্যাট্রাকশান হলো এই মূর্তি, শিব পার্বতীর মূর্তি, যার উচ্চতা হচ্ছে মানে হাইট হচ্ছে 12 মিটার। আর আরেকটা কথা বলে রাখি, দুঃখের বিষয়ে ওপরে আজকে টয় ট্রেনও চড়ছে না, সুতরাং আমি আপনাদের টয় ট্রেনও চড়িয়ে বা ঘুরিয়ে দেখাতে পারবো না। টয় ট্রেনটা চললে কি হয়, পুরো পাহাড়টাকে একটা রাউন্ড মারবে, ভালো লাগবে, দারুণ লাগবে। যাই হোক, আপনারা যখন আসবেন অবশ্যই টয় ট্রেন বা এই রোপওয়েটা একবার উঠবেন। 2003 সালের অন্ধ্রপ্রদেশ সরকার এই কৈলাসগিরি পর্বতকে সেরা পর্যটনের শিরোপা দিয়েছিল, কিন্তু সেটা 2003 সালে। কাপেলদের জন্য এই একটা জায়গা, কাপেলরা আসলে এখানে সেলফি তুলতে পারে। আর ভিউ দেখুন একবার, ওই সাইডে পুরো সমুদ্র আর এদিকে পুরো পাহাড়। এত কষ্ট করে ওপরে উঠলাম, ওপরে ওঠার পরে এই সিনিক বিউটি দেখে মন পুরো একদম শান্তি হয়ে গেল। টয় ট্রেন ছাড়া বা এখানে রোপওয়ে ছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি আছে, যার মধ্যে বাচ্চাদের এই একটা অ্যাক্টিভিটি, এটা একটা আছে। আরেকটা হচ্ছে এখানে কিন্তু জিপলাইনও আছে, জিপলাইন আছে স্কাই সাইকেলিংও আছে। জিপলাইন হচ্ছে 350 টাকা নেবে, স্কাই সাইকেলিং নেবে হচ্ছে 350 টাকা। আর জিপলাইন প্লাস স্কাই সাইক্লিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে নেবে হচ্ছে 600 টাকা। তো অনেক কষ্ট করে একটু মনে সাহস জুগিয়ে আমি ভাবলাম যে আমি আজকে জিপলাইন করব আর আপনাদেরও দেখাবো। চলুন জিপলাইন করি। 350 টাকা টিকিট, এক জিপলাইন কা টিকিট দেখি। জিপলাইন কেটে নিলাম টিকিট, এবার যাব জিপলাইন করতে। চলে এসেছি ওপরে, যেখান থেকে জিপলাইন হবে। एक साथ हाथ से पकड़ सकते हैं ना? ये टेंशन लेने का बात नहीं है ना, टेंशन लग रहा है। अच्छा, ऐसे अरे बाप रे, इधर से इसमें yeah.
বাবা রে, কোথায় এসে গেছি দেখুন আপনারা, একে বলে ভাইজ্যাক। আপনারাও আসুন আর একবার করে যান এই জিপ লাইন, জীবনের সেরা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। একবার করে নিলাম, দারুণ এক্সপিরিয়েন্স। এবার ওপরে যেতে বলছে। और एक बार होगा क्या? বলছি আরো একবার হবে। আরে রে 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 রে, কি মজা! একবার ওপাশে গেলাম, তারপরে আবার এপাশে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। আপনারা আসলে অবশ্যই এইটা একবার করে দেখবেন। চলে এলাম এপারে। রোপওয়ে চড়তে পারলাম না তো কি হলো, টয় ট্রেন চড়তে পারলাম না তো কি হলো, জিপলাইন তো চললাম। দারুণ এক্সপিরিয়েন্স, এর আগে কোনোদিন আমি করিনি, এই প্রথম আমি করলাম আর আপনাদেরও দেখালাম। এইরকম ওপরে উঠে এইভাবে ঘুরতে ঘুরতে আর এইরকম অ্যাক্টিভিটিগুলি করতে করতে কখন যে আপনাদের সময় পাস হয়ে যাবে আপনারা নিজেরাও জানবেন না। সুতরাং আপনারা যারা ভাইজ্যাক ট্যুরে আসবেন অবশ্যই আপনাদের সাইট সিনের মধ্যে এই কৈলাসগিরি পর্বতটাকে অবশ্যই রাখবেন। আমরা যেদিকটা ছিলাম, যেদিকটা জিপলাইনগুলো আছে তার উল্টো দিকেই, অপোজিট দিকেই চলে এলাম। এদিকেও অনেক বসা টসার জায়গা টায়গা আছে, টাছে দোকানপাট আছে। এদিক থেকেও আপনারা পুরো দেখতে পাবেন। এই হলো ভাইজ্যাক সিটি আর এদিকেই হচ্ছে সমুদ্র। এখানে আছে বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি, দেখুন। মানে মোদ্দা কথা, বড়রা যেরকম আনন্দ পাবে বাচ্চারাও সেরকম এখানে আসলে আনন্দ পাবে। এই কৈলাসগিরি পাহাড়ের ওপরে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে। আমি আপনাদের একটু আগে দেখালাম ভিউ পয়েন্ট, এখন আরেকটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। পেছন থেকেই হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এইরকম সমুদ্র। দারুণ কিন্তু ভিউ পয়েন্ট এটা। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য এই ভিউ পয়েন্টটা কিন্তু বাকি যে কটা ভিউ পয়েন্ট ছিল তার থেকে সব থেকে সুন্দর। হয়ে গেল কৈলাসগিরি দেখা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর ছিল এই কৈলাসগিরি পর্বত। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন, এসে একটু টাইম স্পেন্ড করে যাবেন। সময় এখন 4:52। চলে এলাম আরকে বিচের সামনে, মানে রামকৃষ্ণ বিচের সামনে। এই বিচের সামনেই অনেকে এসে থাকে, খুব পপুলার একটা বিচ। ঋষিকন্ডা বিচের পরে এই বিচের নাম আছে। আগে এই বিচে স্নান করতো না, এখন এই বিচে স্নান করে লোকজন। আমি বিচ আপনাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে এই বিচের সামনেই আছে দুটো মিউজিয়াম। একটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম আর একটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো আমি যাব সাবমেরিন মিউজিয়ামে। সাবমেরিন মিউজিয়ামে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই যে এদিকটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম আর তার রাস্তার এপারেই হচ্ছে এইটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। সামনেই রাখা আছে সাবমেরিনটা। এই সাবমেরিনটার নাম হচ্ছে INS পুরসুরা। এই সাবমেরিনটা নৌবাহিনীর ৫ম সাবমেরিন ছিল। 1959 সালের 18ই ডিসেম্বর এই সাবমেরিনটাকে কমিশন করা হয় এবং 31 বছর সার্ভিস দেওয়ার পর 27শে ফেব্রুয়ারি 2001 সালে এই সাবমেরিনটা মানে তার কাজ শেষ করে। টোটাল 75 জনকে ধারণের ক্ষমতা রাখতো এই সাবমেরিনটা। এই যে এই সাবমেরিনটা, তার দৈর্ঘ্য 91.3 মিটার, প্রস্থ 7.5 মিটার আর গভীরতা হচ্ছে 6 মিটার। তো চলুন আমি আপনাদের যাচ্ছি। আমি ভেতরে টিকিটের ব্যবস্থা আছে, মনে হয় 70 টাকা করে টিকিট পার পার্সন নেয়। তো আমি ভেতর দিকে যাচ্ছি, গিয়ে আমি হয়তো আপনাদের সাবমেরিন ঘুরিয়ে দেখাতে পারবো না। আপনারা যারা আসবেন তারা এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিনটা দেখে নেবেন, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর যদি ভিডিওগ্রাফি করতেই হয় তাহলে 200 টাকা দিয়ে করতে হবে।
আর যদি ফটোগ্রাফি করতে হয় তাহলে 50 টাকা দিয়ে করতে পারেন। তো দেখছি যদি ফটোগ্রাফি করা যায় তাহলে আমি কিছু ফটো এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। সামনে হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকলেই এই হলো সাবমেরিন। তো এখানে ভেতরে অ্যালাউ নেই ভিডিওগ্রাফি, আমি আপনাদের বাইরে থেকে একটুখানি সাবমেরিনটা দেখানোর চেষ্টা করছি। এই হলো আইএনএস কুরসুরা, ভারতবর্ষের ৫ম সাবমেরিন হচ্ছে এইটা। টাইম এখন 5:29। আমরা সামনে সাবমেরিন আছে, সাবমেরিন মিউজিয়াম দেখে বেরোলাম। 1971-এর ভারত পাকিস্তানের যুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল বা যে সাবমেরিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটাই হলো এইটা। ভেতরে পুরো নানান জিনিস আমি আপনাদের ছবিতে তো দেখালাম, যদি ভিডিওগ্রাফি করতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি জিনিস দেখে আসলাম। অসাধারণ লাগলো, অসাধারণ। আপনারা আসলে অবশ্যই কৈলাসগিরি পর্বত আর এই সাবমেরিন দেখতে কিন্তু ভুলবেন না। এই সামনে হচ্ছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আপনারা এখানে আসলে এ পাশেই হচ্ছে সমুদ্র, আর এখানে আপনারা সন্ধেবেলা হাঁটতে পারবেন। খুব ভালো জায়গা কিন্তু এটা টাইম পাস করার জন্য। আর এ পাশেই আছে বিভিন্ন ধরনের হোটেলগুলো। সামনে একটু এগিয়ে যাবেন, আরও প্রচুর পরিমাণে হোটেল আছে। চলে এলাম আরকে বিচের সামনে, মানে পুরোটাই আরকে বিচ, মানে বসার জায়গাগুলো করে দিয়েছে এই পাশ দিয়ে। আর নিচে যদি নামতে হয় তাহলে এখানে জায়গা আছে নিচে নামার। এই হলো নিচে নেমে গেলাম। এই আরকে বিচে চলে এলাম। আপনারা যদি এখানে আসেন 2-3 ঘন্টা কখন যে কিভাবে যে কেটে যাবে বুঝতেই পারবেন না। একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। এই বিচটা কিন্তু স্নানের জন্য নয়, কিন্তু মানে অফিসিয়ালি স্নানের জন্য নয়, কিন্তু স্নান এই বিচেও করছে। ওপারে ওই পাশে আমি দেখতে পাচ্ছি অনেক দূরে লোকজন স্নানও করছে। এই হলো বিচ সামনে, আর বিচের উল্টো দিকেই আছে এইরকম কিছু বসার জায়গা করে দিয়েছে ওপরে নারকেল গাছ ফাছ দিয়ে। তো এই জায়গায় বসে হাওয়া খেতে আর এরকম সমুদ্র দেখতে দারুণ লাগবে। টাইম হয়ে গেছে এখন 6:23। আমাদের আজকের দিনের মতো এইখানেই শেষ করতে হবে সাইট সিন। প্রথম দিনে ভাইজ্যাকের সাইট সিন করিয়ে অটো চালক আমার কাছ থেকে নিয়েছিল 1200 টাকা। তবে একদিনে ভাইজ্যাকের সমস্ত জায়গাগুলি ঘুরে দেখা সম্ভব নয় বলে আমি আরও একটা দিন রেখেছিলাম বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য, যা আমি আপনাদের অন্য একটা পর্বে শেয়ার করব।